ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি বর্তমানে যেটি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ অর্থাৎ অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং তার সঙ্গী সঞ্জয় কুমারের বেঞ্চে বিচারাধীন ছিল। সেই কেসটি রীতিমতো দুপুর 2টোর সময় শুনানি পর্ব হয়েছে। এই শুনানি পর্বে কি তথ্য উঠে এলো এবং যোগ্য এবং অযোগ্যদের কি স্যাগ্রিগেশন করা হলো, অর্থাৎ যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদের হয়ে যে সমস্ত মক্কেলগণ উপস্থিত ছিলেন তারা কি যুক্তি দিলেন, সেই সাপেক্ষে মাননীয় প্রধান বিচারপতি কি মন্তব্য করলেন বা কি প্রশ্নবাণে বিদ্ধ করলেন মক্কেলদেরকে, সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। সেই কারণে আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতাবিন্দুগণের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইকও প্রদান করবেন। তা চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে কোর্টে যে বিষয়বস্তুগুলো উঠে এসেছে সেগুলোকে বিস্তারিত আলোচনা করি। আমি এখানে লয়াররা যে সমস্ত বক্তব্যগুলো পেশ করেছেন সেই বক্তব্যের সাপেক্ষে মূল বিষয়বস্তুগুলো শুধু উপস্থাপন করব, কেননা পুরোপুরি উপস্থাপন করতে গেলে অনেক সময় অতিবাহিত হবে। সেই কারণে মূল বিষয়বস্তুগুলোকে যে লয়ারগুলো উপস্থিত ছিলেন যোগ্য এবং অযোগ্যদের হয়ে, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12-এর হয়ে যে সমস্ত লয়াররা উপস্থিত ছিলেন তাদের যে যুক্তি এবং সেই সাপেক্ষে কি প্রশ্ন করেছিলেন চিফ জাস্টিস সেই সম্পর্কে আমি আলোচনা করছি। আজকে দুপুর 2টো থেকে শুরু করে বিকেল 4:06 পর্যন্ত অনারেবল চিফ জাস্টিস যোগ্য এবং অযোগ্যদের স্যাগ্রিগেশন করা হয় কিনা সে সম্পর্কে তিনি যে সমস্ত উকিলগণ ছিলেন তাদেরকে যে সে আর্গুমেন্টগুলো শুনেছেন। তো সর্বপ্রথমেই সাদাম ফারহাদ গ্রুপ সি এবং গ্রুপ ডিদের পক্ষ থেকে বলা শুরু করেন এবং তারপরে 2 নম্বরে অযোগ্যদের হয়ে বলছিলেন মুকুল রোহতগি, তারপর 3 নম্বরে বলেছেন প্রসাদ ভূষণ মহাশয় এবং তারপরে যোগ্যদের হয়ে বলেছেন প্রায় 1 মিনিট কপিল সিব্বল মহাশয়, তারপর কবিতা বাদিয়া গ্রুপ সি গ্রুপ ডিদের হয়ে 2 মিনিট বলেছেন এবং মোটামুটি তারপরে 4 থেকে 10 মিনিট ভি মোহনা ম্যাডাম বলেছেন এবং এরপরে এসএলপি নাম্বার 16249 33 জন ক্যান্ডিডেটদের হয়ে একজন লয়ার বলেছেন এবং 11-12-এর 2 জন শিক্ষকের হয়ে মিসম্যাচ মার্কের নিয়ে সওয়াল করেছেন একজন লয়ার। তারপর মোটামুটি গ্রুপ ডির জন্যে আনটেন্টেড ক্যান্ডিডেটদের হয়ে একজন বলেছেন। এরপরে একজন মহিলা অ্যাডভোকেট মীনাক্ষী আরোরা বলেছেন এবং তারপরে 34.5 এসএলপিকে সাপেক্ষে করে অশোক ভান লয়ার বলেছেন এবং মোটামুটি শেষের দিকে ববিতা সরকারের যে কেস সেই কেস সাপেক্ষে 15 লক্ষ টাকা যে মক্কেলকে দিতে হয়েছে পরবর্তী ক্ষেত্রে ববিতা সরকারের উকিল এখানে বলেছেন। বিরোধী পক্ষদের হয়ে কোনো উকিলরা কোনো কিছু বলার সুযোগ পায়নি, তবে আগামী 27শে জানুয়ারি যে পরবর্তী ডেট দেওয়া হয়েছে সেই পরবর্তী ডেটে ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় ওনাদের বক্তব্য রাখার পালা। তো সর্বপ্রথমে গ্রুপ সিদের হয়ে থাকা আইনজীবী সাদাম ফারহাদ মহাশয় তিনি 30 মিনিট ধরে বলতে শুরু করেন। তো প্রথমেই তিনি বলেন যে সিবিআইয়ের যে ইনকোয়ারি সেই ইনকোয়ারি নিয়ে তিনি প্রশ্নচিহ্ন তুললেন এবং তার মতে যে এই কেসে নাকি কোনো ইন্ডিপেন্ডেন্ট কমিটি দিয়ে তদন্ত হয়নি, অ্যাকচুয়াল যে অ্যাসপেক্ট অফ দ্য ইররেগুলারিটি সেটা নাকি দেখা হয়নি। যা কিছু বলা হচ্ছে সেটা সিবিআইয়ের উদ্ধারকৃত ম্যাটেরিয়ালসের বেসিসে যেটা পঙ্কজ ব্যানসালের কাছ থেকে পাওয়া গেছে, সেগ্রিগেশন যেটা করার কথা বলা হচ্ছে সেটা করা উচিত। যদি না লার্জ স্কেল কোনো ইররেগুলারিটি থাকে তাহলে অবশ্যই যারা নন টেন্টেড প্রার্থী তাদেরকে আলাদা করা উচিত। এছাড়াও তার যুক্তি 2016 সালে এই পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল, তারপরে যথারীতি রেজাল্ট পাবলিশড হয়েছে এবং রিক্রুটমেন্ট হয়েছে এবং তারপরে লং টাইম 2021 সালে রিট পিটিশন ফাইল হয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। তাছাড়াও যে রিট পিটিশন ফাইল হয়েছিল সেখানে লিমিটেড ইস্যু ছিল, অর্থাৎ পোস্ট এক্সপায়ারি অফ দ্য প্যানেল, কেন চাকরি হয়েছে এবং র্যাঙ্ক জাম্প হয়েছে এবং এই সমস্ত বিষয় নিয়ে মামলা হয়েছিল। সেখানে কোথাও যে প্যানেল ক্যান্ডিডেট তাদের চাকরি বাতিল করতে হবে বা পুরো প্যানেল ক্যান্সেল করতে হবে এমন কোনো দাবি ছিল না আইনজীবীর মতে। আইনজীবীরা যেটা বলতে চাইছেন যে তাহলে এই রিট পিটিশন, সেই রিট পিটিশনের বিষয়বস্তু যেখানে লিমিটেড সেখানে কিভাবে সিবিআই তদন্ত দেওয়া হলো এবং সিবিআইয়ের তদন্ত করে যে সমস্ত তথ্য উদ্ধার করলো সেই তথ্যের ভিত্তিতে তিনি প্রশ্ন চিহ্ন তুললেন এবং তার মতে এখানে সিঙ্গেল বেঞ্চের সিবিআইয়ের তদন্ত দেওয়া উচিত হয়নি, এখানে লিমিটেড ইস্যু ছিল নেচার অফ
কেসকে এখানে কনসিডার করা হয়নি। এখানে যে ইস্যুগুলো ছিল সেখানে মূলত র্যাঙ্কজাম এবং এক্সপায়ার অফ দ্য প্যানেল, এবং যে সমস্ত কোর্টে কেস করেছিল তারা কখনো এই প্রেয়ার করেনি যে পুরো প্যানেলটাই ক্যান্সেল করতে হবে। ফলে হাইকোর্টে একটা ভুল এখানে করেছে আইনজীবীদের মতে, যে সিবিআই তদন্ত করেছে এবং যেখানে একটা প্রশ্ন চিহ্ন তুললেন আইনজীবী, সেটা হচ্ছে সিবিআই যে রিপোর্ট দিয়েছে তদন্ত করে সেই রিপোর্টে তারা যেটা তথ্য উদ্ধার করেছে এবং বলছে ওএমআর, সেই ওএমআরের তথ্য যেভাবে তারা উদ্ধার করেছে সেই প্রসেসটা নাকি আইনত বৈধ নয়, এমনটাই তিনি বলতে চাইলেন। অর্থাৎ যেখানে 65B সার্টিফিকেট নেওয়া হয়েছে সেই সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে কি কি ভুল ছিল, এছাড়া সিবিআই যেটা বলেছেন যে তাদের রিপোর্টে যে নীলাদ্রি দাস এবং পঙ্কজ বানশাল তারা নাকি সমস্ত ডেটা নিয়ে চলে গেছিলো তাদের সাথে, তো সেটা কিভাবে তাদের ডেটা নিয়ে যেতে পারে, তো এই প্রশ্নগুলি তিনি তুলেছিলেন আইনজীবী। এছাড়াও তিনি মহামান্য সুপ্রিম কোর্টে জাজমেন্টগুলোকে দেখালেন, বিভিন্ন জাজমেন্ট যেখানে বলা হচ্ছে যে পুরো প্যানেল ক্যান্সেল করা উচিত নয়। তো এই সাপেক্ষে অনারেবল চিফ জাস্টিস তিনি বললেন যে তিনি বুঝলেন যে আইনজীবী বলতে চাইছেন সে সেগ্রিগেশন যদি সম্ভব হয়, আর তিনি সেগ্রিগেশন যদি করা সম্ভব না হয় সেই ক্ষেত্রে পুরো প্যানেল বাতিল করতে হবে। এবং আইনজীবী বললেন যে মাইলর্ড, এখানে ক্রিমিনাল কেস কিন্তু পেন্ডিং আছে, পঙ্কজ বানশালের যে ডেটা সেই ডেটার বিষয়ে যে ক্রিমিনাল প্রসিডিং সেটা কিন্তু মানে কোর্টে পেন্ডিং রয়েছে, ক্রিমিনাল কোর্টে। তার ফলে এখানে কোনোভাবে এই মুহূর্তে এটা বলে দেওয়া সম্ভব নয় যে পঙ্কজ বানশালের ডেটাটা একদমই অথেন্টিক। তো সিজিআই বললেন যে দেখুন, এটা হচ্ছে একটি সিভিল কেস এবং পঙ্কজ বানশালের যে ক্রিমিনাল কেসটা সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, সেই বিষয়টার সাথে কোনো সম্পর্ক নেই এখানে। এরপর মুকুল রোহতগি অযোগ্যদের হয়ে তিনি বলা শুরু করেন। মূলত তিনি যে সমস্ত বিষয়গুলি বলেছেন যে ক্লাস 9-10 গ্রুপ সি গ্রুপ ডিদের হয়ে তিনি বলা শুরু করেছিলেন, তার মূল বক্তব্য ছিল যে টোটাল 4টে গ্রুপের এখানে মামলা হয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12। এখানে মোট 20 লক্ষ পরীক্ষার্থী ছিল এবং 20 লক্ষর ওএমআর শিট ছিল এবং এক্সাম হয়েছিল 16-17-তে, এবং ওয়েটিং প্যানেলে যেটা 1 ইয়ার ভ্যালিডিটি ছিল, সমস্ত কিছু এক্সপায়ার হয়ে গিয়েছিল 2019 সালের দিকে। তো এরপরে মেন প্যানেল যেটা, সেই মেন প্যানেল সিলেক্টেড যে সমস্ত প্রার্থীরা ছিলেন তাদের হয়ে তিনি বলেছেন, অর্থাৎ মুকুল রোহতগি তিনি এখানে সওয়াল করছেন এমনটাই বললেন। এবং তার মতে 2021-এ যে রিট ফাইল হয়েছিল সেখানে যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো মূলত 3টি, অর্থাৎ এখানে মূলত এক্সপায়ারি অফ দ্য প্যানেল যাদের চাকরি হয়েছে তাদের নিয়ে অভিযোগ ছিল, র্যাঙ্ক জাম্পিং নিয়ে অভিযোগ ছিল, এবং পরবর্তী যখন সিবিআই তদন্ত তারপর টেম্পারিং অফ ওএমআর সিটের একটি অভিযোগ আসে। এরপরে মিস্টার রোহতগি আরও যেটা বললেন যে ওএমআর সিট যেটা তার ফিজিক্যাল কপিও কিন্তু রুল অনুযায়ী 1 বছরের মধ্যে ধ্বংস করা হয়েছিল, এসএসসি সেটা করেছিল, তার ফলে এই মুহূর্তে অরিজিনাল ওএমআর সিট আর নেই, এবং শুধুমাত্র যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টটা আপলোড করা হয়েছিল এসএসসির ওয়েবসাইটে। এরপরে তিনি যেটা বললেন যে পুরো যে এক্সামিনেশন প্রসেসটা ছিল সেটা বলতে চাইলেন ডব্লিউবিবি এসএসসি যে কাজটা এক্সাম নিয়ে রেকমেন্ডেশন দেওয়ার পর কমিশন নাইসা কোম্পানিকে ওএমআর ইভ্যালুয়েশনের দায়িত্ব দিয়েছিলেন। নাইসা 20 লক্ষ ওএমআর সিট স্ক্যান করা ইভ্যালুয়েশন কাজটা করেছিল এবং এরপর কম্পিউটারের মাধ্যমে সেটা করা হয়েছিল, এখানে কোনো ম্যানুয়াল কাজ করা হয়নি। নাইসা সমস্ত রেজাল্ট ইভ্যালুয়েশন করে এসএসসিকে দিয়েছিল, তারপর এসএসসি সেই রেজাল্ট তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছিল। নাইসা আবার স্ক্যানিংয়ের কাজের দায়িত্ব দিয়েছিল ডাটা স্ক্যানটেক নামে একটি কোম্পানিকে, সেই ডেটা স্ক্যানটেক কোম্পানি এসএসসির অফিসে গিয়ে স্ক্যানিংয়ের কাজ করেছিল। এবার একটা বেসিক প্রশ্ন যেটা মিস্টার মুকুল রোহতগি করলেন সেটা হচ্ছে কম্পিউটার হার্ড ডিস্কের যেটা অরিজিনাল হার্ড ডিস্ক, যে হার্ড ডিস্ক নাইসা অথবা স্ক্যানটেক যারা স্ক্যান করেছে এসএসসির অফিসে, সেই অরিজিনাল হার্ড ডিস্কের যদি পাওয়া যায় তাহলে যেখানে যে স্ক্যান কপি সেটা মান্যতা পাওয়া যেতে পারে, কিন্তু সেই অরিজিনাল হার্ড ডিস্কটা কিন্তু সিবিআই নাকি খুঁজে পায়নি, বা সিবিআই কোনো রিপোর্টে সেটা মেনশনও করেনি। তারা এও মেনশনে করেনি যে অরিজিনাল হার্ড ডিস্কটা যেটা পেয়েছে সেটা পঙ্কজ বানশালের কাছ থেকে যে ডাটা পেয়েছে সেই ডেটাটা, পঙ্কজ বানশালের ডেটাকে ম্যাচিং করানোর জন্য কোনো রেফারেন্স পয়েন্ট নাকি নেই, এমনটাই মিস্টার মুকুল রোহতগি বললেন। তিনি আরও বললেন যে 3টি হার্ড ডিস্ক বানশালের বাড়িতে পাওয়া গেছে, সেটা 2022 সালের রেজাল্টের অনেক পরে, এবং 9 নভেম্বর 2023 সালে অনারেবল সুপ্রিম কোর্ট যখন এই মামলাটি হাইকোর্টে রিমান্ডে পাঠিয়েছিল তখন এই অর্ডারটি দিয়েছিল, যেখানে পরিষ্কারভাবে বলেছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট যে ওএমআর সিটে অ্যাডমিজিবিলিটি এবং তার অথেন্টিসিটি নিয়ে এস্টাবলিশ করতে হবে ডিভিশন বেঞ্চে।
এবং ডিভিশন বেঞ্চে নাকি পঙ্কজ বানসালের যে ডেটা সেই ডেটাকে নাকি সঠিকভাবে এক্সামিনেশন না করেই সেটাকে অ্যাডমিসিবিলিটি হিসাবে তাকে গ্রহণ করেছিল। তিনি বললেন যে ডিভিশন বেঞ্চে সিবিআই যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে তারা বলেছিল যে 3টে হার্ড ডিস্ক পঙ্কজ বানসালের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল, সেইগুলো CSFL এর হায়দ্রাবাদে পাঠিয়েছিল, কিন্তু CFSL হায়দ্রাবাদ সেগুলোকে মানে না, বিবেচনা না করে সেগুলোকে পাঠিয়ে দিয়েছিল, রিটার্ন করেছিল এবং তারা সেটাকে আবার কলকাতা ল্যাবে পাঠিয়েছিল এবং রিপোর্ট না আসার আগেই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন মেন জাজমেন্ট দিয়েছে এবং সেখানে কলকাতা ল্যাব সেখান থেকে কিন্তু কোনো রিপোর্ট এখনও অবধি আসেনি, এমনটাই কিন্তু মিস্টার রোহতগি বললেন। এরপরে মিস্টার মুকুল রোহতগি আরও একটি এফিডেভিট সিবিআইয়ের হাতে তুলে দিলেন এবং বললেন যে মূলত চার্জশিট এমনটাই হবে হয়তো, যেখানে নাকি সিবিআই বলছে যে নীলাদ্রি দাসের কাছে আরও একটি হার্ড ডিস্ক পাওয়া গেছে এবং সেখানে নাকি দেখা যাচ্ছে 152 জনের নাকি টেম্পারিং করা হয়েছে, এমনটা এখানে একটা সিরিয়াস প্রশ্ন মিস্টার মুকুল রোহতগি তুললেন। তাহলে কোনটা সঠিক, পঙ্কজ বানসালের ডেটা সঠিক নাকি নীলাদ্রির ডেটা সঠিক? তো সিজিআই বললেন যে দেখুন আমরা ওই পার্টটা ঢুকবো না, আমাদেরকে পুরো বিষয়টা দেখতে হবে। মিস্টার মুকুল রোহতগি বললেন যে পুরো ডেটা তো শুধু মাত্র বানসালের ডেটা ছাড়া এখানে আর কোনো ডেটা পাওয়া যাচ্ছে না, এখানে অরিজিনাল ডেটা তো নেই। তো সিজিআই বললেন যে অরিজিনাল ডেটা বিনষ্ট হয়েছে ঠিকই আছে। আইনজীবী বললেন যে দেখুন অরিজিনাল ওএমআর শিট নষ্ট করা হয়েছে, সেটা কিন্তু আইন অনুযায়ী 1 বছর পর নষ্ট করতেই পারে। তো কোনো অরিজিনাল ডেটা যেহেতু এখন নেই, তাহলে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ম্যানিপুলেশন হয়েছে। লয়ার তখন বললেন যে সেটা কিন্তু কনক্লুশন, অর্থাৎ ম্যানিপুলেশনে দেখা যাচ্ছে কিন্তু এখনও অবধি কনক্লুসিভলি প্রুভ নয় যে এটা ম্যানিপুলেশন হয়েছে। তো এরপরে মূলত যে সমস্ত প্রার্থীরা নন টেন্টেড অর্থাৎ যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সিবিআই এর পক্ষ থেকে অথবা অন্যান্য পিটিশনারদের পক্ষ থেকেও তাদেরকে আইনজীবীরা মূলত এবার বলতে শুরু করলেন। তো যোগ্যদের হয়ে প্রশান্ত ভূষণ স্যার মোটামুটি 10 মিনিট বলেছেন এবং তারপরে কপিল সিব্বল মহাশয় 1 মিনিট মতো বলেছেন। তারা মূলত বললেন যে এবার তাদের বিভিন্ন ক্যাটাগরি ছিল, যেমন কেউ ছিলেন ইন সার্ভিস। তো এই সমস্ত প্রার্থীরা কিন্তু বললেন, তো তাদের যে মূল পয়েন্টগুলি সেগুলো সংক্ষেপে বলছি। সিবিআই যে ডেটা সেই ডেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে কিছু প্রার্থীদের ক্ষেত্রে ইরেগুলারিটি পাওয়া গেছে এবং তাদের নামও সিবিআই মেনশন করে দিয়েছেন। তাহলে যে সমস্ত প্রার্থীরা নন টেন্টেড, তাহলে তাদেরকে তো সে তথ্যের ভিত্তিতে সেগ্রিগেশন করে দেওয়াই যায়। তাহলে সেটা করা হচ্ছে না কেন? হাইকোর্ট যেটা করেছে সেই সেগ্রিগেশন কাজটা না করে পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছে। এই কাজটা হাইকোর্ট সঠিক কাজ করেনি। তো প্রধান বিচারপতি এই জায়গাটাকে বারবার বললেন যে আপনাদের কথা আমরা বুঝতে পারছি এবং এই বিষয়টা নিয়ে যারা নন টেন্টেড প্রার্থী তাদের আইনজীবীরা কিন্তু আবারও যেটা জোর দিয়ে বলতে চাইলেন যে সিবিআই যে ডেটা বা অন্যান্য যে সমস্ত ইরেগুলারিটি যেগুলো পাওয়া গেছে সেখানে কোথাও নন টেন্টেড প্রার্থীদের নাম পাওয়া যাচ্ছে না। তাহলে নন টেন্টেড প্রার্থী যারা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সিবিআই তদন্তের ক্ষেত্রে কোনো নাম যেখানে তাদের পাওয়া যাচ্ছে না, তাহলে তারা কেন সাফার করবে? তারা দীর্ঘদিন চাকরি করছে, তাদের জীবনে একটা সংশয় নেমে এসেছে এবং তাদের এই চাকরিটা চলে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে তারা মূলত বলার চেষ্টা করলেন। এরপর কপিল সিব্বল মহাশয় মূলত 1 মিনিট যোগ্যতর হয়ে বলেছেন। তিনি বলতে চাইলেন সিবিআইয়ের তথ্য অনুসারে যেখানে কলকাতা হাইকোর্ট ওএমআর শিটগুলোকে ভ্যালু দিয়েছে এবং যেখানে যোগ্য এবং অযোগ্য অলরেডি স্যাগ্রিগেশন করে দিয়েছে, তাহলে সেখানে স্যাগ্রিগেশন করা হচ্ছে এবং পুরো প্রসেসটাই ম্যানিপুলেটেড হয়নি, সেখানে কি করে যোগ্যরা বাদ যায় সেই প্রশ্নচিহ্ন তিনি ছুড়ে দিলেন। তো সেই প্রশ্নবাণে বিদ্ধ করলেন বিচারপতিকে এবং তিনি 1 মিনিট বলার পর মোটামুটি তিনি বেরিয়ে গেলেন। এরপরে ভি মোহনা ম্যাডাম এবং কমিতা বাদিয়া যোগ্যদের হয়ে গ্রুপ সি, গ্রুপ ডি এবং 9-10 হয়ে তিনি বলা শুরু করলেন। তিনি বললেন যে সেগ্রিগেশন পসিবল, ওএমআর শিট নাকি ডিভিশন বেঞ্চে ইনস্পেকশন করতে দিয়েছিল সবাইকে এবং সেখানে অনেকেই স্বীকার করেছে যে তাদের এটা ওএমআর শিট এবং কেউ নাকি অস্বীকার করেনি যে ওএমআর শিট তাদের নয়, এমনটাই আইনজীবী বললেন। তো তিনি বললেন যে হ্যাশ ভ্যালু সেটা মিলছে ডেটা স্ক্যানিংয়ের সাথে পঙ্কজ বানসালের, অতএব এই ওএমআর শিট এবং এই ওএমআর শিটটা যদি সত্যি হয় যেটা পঙ্কজ বানসালের কাছে পাওয়া গেছে, তাহলে তো সেগ্রিগেশন করা যাবে এবং সেগ্রিগেশন করা উচিত। তো এরপরে অন্য আইনজীবী তারাও বললেন সিজিআইয়ের যে সাবমিশন সেই সাবমিশন থেকে দেখা যাচ্ছে যে টেন্টেড যারা প্রার্থী তাদের নাম রয়েছে কোন ক্যাটাগরিতে, কত প্রার্থীর এক্ষেত্রে এলিজিবিলিটি টেন্টেড প্রার্থীদের রয়েছে সেই বিষয়গুলি দেখা যাচ্ছে। তাহলে যারা নন টেন্টেড তাদের আলাদা করে দেওয়া হোক, এটা তো বেসিক একটি জিনিস।
টেন্টেড প্রার্থীদের হয়ে থাকা বা অযোগ্য প্রার্থীদের হয়ে থাকা যে সমস্ত উকিলগণ ছিলেন তারা মূলত ওএমআর শিটগুলো যে তাদের সেইগুলোকে তারা মানতে নারাজ হচ্ছেন এবং তারা বারবার 65B এর এভিডেন্স অ্যাক্টস নিয়ে সেটিকে ইনভ্যালিড হিসাবে তারা প্রমাণ করতে চাইছিলেন। এখানে সাধারণত আমরা দেখলাম যে মুকুল রোহতগি মহাশয় অযোগ্যদের হয়ে তিনি গ্রুপ সি গ্রুপ ডি এবং 9, 10, 11, 12 হয়ে তিনি বারবার ওএমআরের ভ্যালু নিয়ে প্রশ্নচিহ্ন তুলছিলেন এবং তারপর টেন্টেডের হয়ে একজন ম্যামও কথা বলছিলেন। তিনি 65B এর যে সার্টিফিকেট মোহাম্মদ আরিফের কেসকে তিনি তুলে তিনি ওএমআর যে যোগ্য এবং অযোগ্যদের বিচার করা অযৌক্তিক সেটা তিনি বারবার তিনি বলছেন, যেখানে এসএসসির কাছে অরিজিনাল ওএমআর শিট নেই। তো অযোগ্য যে সমস্ত প্রার্থী রয়েছেন সেই সমস্ত প্রার্থীদের উকিল মহাশয়রা তাদের যে ওএমআর শিট সেই ওএমআর শিটগুলো যে আসল না নকল সেটা সংশয় রয়েছে, সেই প্রশ্নচিহ্নটা বারবার আইনজীবীর সামনে তুলে ধরছিলেন। এবং যোগ্যতার হয়ে থাকা যে সমস্ত উকিলগণ ছিলেন তাদের মূল বক্তব্য ছিল যে সেগ্রিগেশন সম্ভব, অলরেডি সিবিআই যে ডেটা দিয়েছে সেই ডেটা অনুসারে অলরেডি সেগ্রিগেশন করা সম্ভব এবং তাদের কাছে যথেষ্ট ডেটা রয়েছে, সেই ডেটা অনুসারে সেগ্রিগেশন করা সম্ভব। তো এরপর একজন আইনজীবী 65B এভিডেন্স অ্যাক্ট নিয়ে তিনি বলতে চাইলেন, তখন অনারেবল চিফ জাস্টিস বললেন যে দেখুন এই এভিডেন্স অ্যাক্ট পার্টে আমরা এই মুহূর্তে ঢুকতে চাইছি না, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা বিষয়, এটি সিভিল কেস, এখানে এভিডেন্স অ্যাক্টের পার্টটা আমরা শুনবো না। তবুও সিজিআই বললেন যে 65B সার্টিফিকেটের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো তিনি বলতে লাগলেন, যেখানে 65B সার্টিফিকেটের ক্রাইটেরিয়াগুলোকে মানে ম্যাচ করতে হয় সেই ম্যাচগুলোকে নাকি এক্ষেত্রে হয়নি। এছাড়াও 65B নিয়ে যে জাজমেন্টগুলো রয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে সেগুলো তিনি বলতে লাগলেন। সিজিআই বললেন যে দেখুন উই আর নট গোয়িং স্ট্রিক্টলি অন 65B, আমরা 65B এ পার্টে ঢুকতে চাইছি না। 65B সার্টিফিকেট যার কাছে তথ্য রয়েছে সে সেটা দিতেই পারে, কিন্তু সে তথ্যের জেনুইন অথেন্টিসিটি সে নিয়ে দেখতে গেলে আরও অন্যান্য অ্যাসপেক্ট রয়েছে, সেটা শুধু 65Bতেই হয় না। তো এরপরে অন্য লয়ার যিনি ছিলেন তিনি বললেন যে তার নাকি মিসম্যাচ নাম রয়েছে, তিনি মিসম্যাচ মানে থাকলেও নাকি তিনি কাট অফের উপরে আছেন। তিনি 11, 12 দুইজনের হয়ে এখানে বলছিলেন, তার লজিক তার নাম মিসম্যাচে থাকলেও তিনি নাকি কাট অফের উপরে আছেন। তো এ নিয়ে অনারেবল চিফ জাস্টিস এই কথাটাই তিনি হাসলেন এবং বললেন যে এই পয়েন্টে তো কোনো লজিক নেই, আপনি হয় মিসম্যাচ না হয় মিসম্যাচ নয় সেটা নিয়ে বলুন, ইউ আর ইন মিসম্যাচ অর ইউ আর মার্কস ইন টেন্টেড, এটাই তিনি বলতে চাইলেন। যদি আপনার মার্কসে মিসম্যাচ থাকে তাহলে তো আপনাকে এক্ষেত্রে এলিজিবিলিটি টেন্টেড ধরতে হবে। সিজিআই এই পয়েন্টটা তিনি আর শুনলেন না, তিনি বললেন যে এখানে অরিজিনাল ওএমআর শিট নেই, অতএব অ্যাকচুয়াল কী হয়েছে এখানে সেটা তো আমরা বলতে পারবো না। এরপরে অন্য একজন লয়ার তিনি বললেন এক্ষেত্রে রিট পিটিশনগুলো ফাইল হয়েছিল কলকাতা হাইকোর্টে, সেগুলো ওয়েটিং প্যানেল নিয়ে হয়েছিল এবং সেখানে অরিজিনাল প্যানেল বাতিল করার কোনো প্রেয়ার ছিল না, অতএব অরিজিনাল প্যানেল পুরোটাই বাতিল করা কোনো মানে হয় না। যদি কোনো টেন্টেড প্রার্থী পাওয়া যায় তাহলে তাদেরকে সেগ্রিগেশন করা উচিত। এরপরে অন্য একজন আইনজীবী তিনি মূলত ওয়েটিং প্রার্থীদের হয়ে বলেছিলেন, তিনি বললেন যে ওয়েটিং প্রার্থী যারা রয়েছেন এই কেসে তারা ওভার এজ হয়ে গেছে, তো এই মুহূর্তে যদি কোনো টেন্টেড প্রার্থী বাদ যায় এই কেসে তাহলে সেই জায়গায় যাতে করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। সিজিআই এই জায়গাটা কিন্তু তিনি সিরিয়াসলি একটি প্রশ্নচিহ্ন তুললেন, তিনি বললেন দেখুন প্যানেল ইজ এক্সপায়ার, আপনারা কি অতিরিক্ত প্রত্যাশা এখানে করতে চাইছেন, অর্থাৎ এখানে কোনো চাকরি বাতিল হলে সেখানে আপনি পাবেন, তো এই বিষয়টা তো হওয়া সম্ভব নয়, তার কারণ প্যানেল এক্সপায়ার হয়ে গেছে। তবুও পরে অন্য আরেকজন আইনজীবী তিনি মূলত সেগ্রিগেশন করার পক্ষেই বললেন, তিনি যেটা বললেন যে সিবিআই যে লিস্ট দিয়েছে সেই অনুযায়ী তো সেগ্রিগেশন করা সম্ভব এবং তারা টেন্টেড প্রার্থী নয়। তো এই জায়গায় সিজিআই বললেন যে দেখুন সিবিআই যে লিস্টটা দিয়েছে সেই লিস্টে আমরা দেখেছি এখানে একটি বিষয় বোঝা রয়েছে, আপনাদের এই আর্গুমেন্টসটা আমরা বুঝছি, কিন্তু এর যে কাউন্টার আর্গুমেন্টস আছে শ্যাল হ্যাভ টু বি আনসার, অর্থাৎ সেটাকে আমাদেরকে আনসার দিতে হবে। সিবিআই কিছু এভিডেন্স দিয়ে এটা দেখিয়েছে যে কিছু কিছু বিষয় ইরেগুলারিটিভাবে হয়েছে। সিজিআই বললেন যে এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনারা যদি কেউ শুনে থাকেন সেটা বললেন। কলকাতা হাইকোর্টে যেটা বলেছিল যে সিবিআই অনেকেরই বিরুদ্ধে যেমন অনেক কিছু ডকুমেন্টস খুঁজে পেয়েছিল এটা সঠিক, তেমনই সিবিআই সব কিছু যে পেয়েছে এটা কিন্তু ঠিক নয়, অর্থাৎ সিবিআই সব কিছু পায়নি, অতএব এটা কলকাতা হাইকোর্ট বলতে পারেনি যে কারা কারা টেন্টেড এবং কারা কারা আনটেন্টেড সেটা কিন্তু বলতে পারেনি। সে যাই হোক, যাদেরকে আনটেন্টেড বলা হচ্ছে তাদের মধ্যে কেউ কি রয়েছেন যারা আনটেন্টেড, কলকাতা হাইকোর্টে যেটা বলেছিল সেটা সিজিআই তথ্য দিচ্ছে, আরও যে সমস্ত আনুষঙ্গিক তথ্য পাওয়া যায় তার ভিত্তিতে এটা বলা
যাচ্ছে যে কিছু প্রার্থী টেন্টেড, কিন্তু বাকি যারা রয়েছেন তারা যে আনটেন্টেড এটাকে ভেরিফাই করার মতো নাকি কোনো তথ্য নেই, বা এর মধ্যে আরও কোনো টেন্টেড প্রার্থী যে থাকবে না এই অ্যাসিউরেন্সটাও কিন্তু এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না। এটা বললেন সিজিআই, যে তার ফলে হাইকোর্ট এই কনক্লুশনে পৌঁছে গেছিলো যে তাদের পক্ষে এটা আর ভেরিফাই করা পসিবল নয় যে কে টেন্টেড এবং কারা আনটেন্টেড। তো এই জায়গা সিজিআই বললেন। সিজিআই আরও বললেন, হাইকোর্ট বলেছিল যে এই এভিডেন্সে যারা আছেন সেখানে দেখা যাচ্ছে যে কিছু প্রার্থী এরা টেন্টেড, কিন্তু বাকিরা যে আনটেন্টেড এমন কোনো ডকুমেন্টস কিন্তু সেটা দেখা যাচ্ছে না, এমনটা কলকাতা হাইকোর্টে এটা মনে করেছিল। এই পয়েন্টটা কিন্তু সিজিআই বললেন। এরপর একজন মহিলা আইনজীবী মীনাক্ষী আরোরা তিনি বলতে শুরু করলেন। তিনি বললেন যে মাই লর্ড, আমি মূলত প্যানেল এক্সপায়ার হয়েছি এই পার্টটা নিয়ে বলবো, অর্থাৎ তারা যে পিটিশনার রয়েছেন তারা মূলত প্যানেল এক্সপায়ারের পর জব পেয়েছেন, কিন্তু মেরিট অনুযায়ী জব পেয়েছেন এবং দুর্নীতি করেনি, এমনটাই তিনি বলতে চাইলেন। তো সিজিআই তখন এই জায়গাটা বললেন যে তাহলে আমি টেন্টেড বা নন টেন্টেড এই পার্টটা ছেড়ে দিলাম, এবার আপনি কিভাবে জাস্টিফাই করবেন আপনার অ্যাপয়েন্টমেন্টটা? আপনি তো প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর চাকরিটা পেয়েছেন। আইনজীবী কিন্তু যুক্তি দেখাতে চাইলেন। তো সিজিআই বললেন, দেখুন এগুলো সব ইররিলেভেন্ট, 1 বছরের মধ্যে সেটাকে যদি কোনোভাবে এক্সটেন্ড না করা হয়ে থাকে তাহলে তো সেটা এক্সপায়ার হয়ে গেছে। সেই এক্সপায়ার প্যানেল থেকে যদি আপনি জব পান তাহলে আর জাস্টিফিকেশনটা দেবেন আপনি। এরপরেও কিন্তু আইনজীবী তিনি বিভিন্ন বিষয়গুলি বলতে চাইছিলেন, তো সিজিআই আর শুনতে চাইলেন না। বললেন, দেখুন কলকাতা হাইকোর্ট কিন্তু এই জন্য বলেছিল যে যখন অনেক ইরেগুলারিটি এখানে রয়েছে, এভরি অ্যাসপেক্টে এখানে ইরেগুলারিটি রয়েছে, তার ফলে এটা পসিবল নয় যে জেনুইন আর কে জেনুইন নয়। এরপর তিনি সিজিআইকে উপলক্ষ করে বললেন, কলকাতা হাইকোর্টে যে অংশটিতে তাদের উল্লেখ রয়েছে সেই অংশটিকে তিনি তুলে ধরলেন এবং বললেন যে এখন মাই লর্ড, প্যানেল এক্সপায়ারের পরে চাকরি মেরিট অনুযায়ী পেয়েছে, আমরা কোনোভাবেই দুর্নীতি করিনি। তো সিজিআই বললেন যে দেখুন এটাকে কোনোভাবেই জাস্টিফাই আপনি করতে পারবেন না যেখানে আফটার 1 ইয়ার পর প্যানেল এক্সপায়ার হয়ে গেছে। তো এরপর অশোক ভান 34.5 যে এসএলপি সেই এসএলপি সাপেক্ষে বলা শুরু করলেন। তিনি বললেন যে মাই লর্ড, তিনি নাকি আরটিআই করেছিলেন এবং আরটিআই করে যেটা ওএমআর কপিতে পেয়েছিলেন সেটা তিনি দেখতে পাচ্ছেন যে সব কিছু তার সঠিক রয়েছে। অন্যদিকে সিবিআই এর ডেটা অনুযায়ী যে ওএমআর পাওয়া গেছে বা সেখানে যে তথ্য পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে তার ক্লায়েন্টের মিসম্যাচ রয়েছে। তো এটা কিভাবে হতে পারে? তো সিজিআই তখন প্রশ্ন করলেন যে এমনটা হয়েছে নাকি যে সিবিআই ডেটা বা আপনার যে আরটিআইয়ের তথ্য সেখানে কোনো মিসম্যাচ দেখা যাচ্ছে? তখন তিনি বললেন, হ্যাঁ মাই লর্ড, এমনটা দেখা যাচ্ছে। তখন সিজিআই বললেন যে তাহলে তো এই কেসটা আরও জটিল। যদি পঙ্কজ বানসালের এবং আপনার যে ওএমআর সেটা যদি আলাদা হয়ে থাকে তাহলে তো ওএমআর রিপ্লেসডও হয়ে থাকতে পারে। এই পয়েন্টটা কিন্তু আরও গুরুত্বপূর্ণভাবে তিনি বললেন। এবং সর্বশেষে মোটামুটি 4টের দিকে ববিতা সরকারের হয়ে থাকা আইনজীবী তিনি যে মূলত 15 লক্ষ টাকা যার ক্লায়েন্ট থেকে নিয়েছেন ফেরত নিয়েছেন, তো তার হয়ে তিনি বলছিলেন ববিতা সরকারের যে টাকাটা দেওয়া হয়েছিল তো সেটা নিয়ে বলতে চাইছিলেন। তো সিজিআই বললেন যে তিনি এই বিষয়টি আর শুনবেন না। এরপরে সিজিআই বললেন যে তিনি পিটিশনারদের যে বক্তব্য সেগুলিকে তিনি ক্লোজ করলেন। এরপরে যারা রেসপন্ডেন্টের হয়ে মূলত রয়েছেন তাদের বক্তব্য আগামী 27শে জানুয়ারি তিনি শুনবেন এবং সেই 27শে জানুয়ারি মোটামুটি দুপুর 2টোর সময় এই মামলাটির পরবর্তী হিয়ারিংয়ের জন্য তিনি লিস্টেড অন করে রাখলেন এবং পরবর্তী হিয়ারিংয়ের তারিখ আগামী 27শে জানুয়ারি 2025 সালে এই মামলাটি দুপুর 2টোর সময় হবে। তো সেই ক্ষেত্রে সেগ্রিগেশন করা যায় কি না এবং কোন কোন তথ্যের ভিত্তিতে সেগ্রিগেশন করা যেতে পারে এমন বিষয়গুলি বিশেষ করে যে সমস্ত নন টেন্টেড ক্যান্ডিডেট ছিলেন তারা সেই সমস্ত পয়েন্টগুলি তুলে ধরলেন এবং যারা টেন্টেড প্রার্থী রয়েছেন তারা মূলত তাদের ওএমআর শিট নয় এবং তারা 65V-কে ভ্যালিড করছেন না এবং ওএমআরগুলো যে ডিস্ট্রয় হয়েছে অরিজিনাল ওএমআর শিট নেই এবং ওএমআর নিয়ে বারবার প্রশ্নচিহ্ন তুলছেন অযোগ্য প্রার্থীদের আইনজীবীরা। তো আজকে মূলত যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের হয়ে থাকে যে সমস্ত আইনজীবী মোটামুটি 18 থেকে 20 জন আইনজীবী তাদের ব্রিফলি বক্তব্য বা সংক্ষিপ্ত বক্তব্য তারা পেশ করেছেন। এই যে বক্তব্য সেই বক্তব্যটা সংক্ষেপে আমি আপনাদের মোটামুটি সংক্ষেপে বলার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের এই তথ্যটি পেয়ে উপকৃত হয়েছেন আপনারা এবং আগামী 27 তারিখে লাইভ হিয়ারিং দেখতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।